সেই অঙ্ক কোশ্চেনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তো এইখানে আমরা জানি লিখিত পরীক্ষা কতর হয়, 90 নাম্বারের। এই 90 নাম্বারের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। যতটা আমরা এখন পাচ্ছি, বাকিটা তখন দরকারে যদি প্রয়োজন মনে হয় তো পরে করব। এখন আপাতত আমরা শর্টগুলো আগে আলোচনা করব। এবং এই ভিডিও ডেসক্রিপশনে এর পিডিএফটা দেওয়া থাকবে। পিডিএফটা দরকারে ডাউনলোড করে নিয়ে তোমরা প্রিন্ট আউট করতে পারবে যদি প্রয়োজন মনে হয় তো। ঠিক আছে? এবং প্রশ্নগুলো আমরা দেখব এবং তার উত্তরটা কিভাবে করা হয় সেইটা দেখব। যেটা বুঝতে অসুবিধা হবে সেটা আমি নিশ্চয়ই আলোচনা করব। তারপরেও যদি কোনোটাতে কোনো বুঝার অসুবিধা থাকে তখন সেটা তোমরা জানালে সেটা নিয়ে আরও বিশদে আলোচনা করা হবে। ঠিক আছে? তো তোমরা জানো নিশ্চয়ই প্রথমে যে প্রশ্নগুলো থাকে সেগুলো থাকে এমসিকিউ থাকে। তো 2017 সালের ফার্স্ট এমসিকিউ যেটা ছিল, বলা হচ্ছে কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত হচ্ছে 25:28 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে কি বলা আছে, মূলধনটা কত 25 আর মূল এবং সুদ সেটাকে বলা হয় সবৃদ্ধি মূল, বলে তো সেইটা বলা হয়েছে 28। তাহলে সুদের হারটা কি রকম যাতে করে 25টা 28 হয়েছে এইটা বলা হয়েছে। অপশন দেওয়া থাকবে চারটার মধ্যে আমাদেরকে খুঁজতে হবে কোনটা ঠিক বটে। কিন্তু এমসিকিউর অপশন থেকে তুমি কি অ্যান্সারটা পাবে? তোমাকে ক্যালকুলেশন করে বার করাতে হবে। এবং অবশ্যই কি করতে হয়, মানে খাতা যখন তুমি সাজাচ্ছ এই শর্ট কোশ্চেনগুলা, তখন কীরকম করবে, ওই নাম্বারিং করবে। এইরকম স্কেল দিয়ে দাঁড়ি টানবে, দাঁড়ি টেনে নিয়ে এক একটা কোশ্চেন তোমার যেমন সিরিয়াল নাম্বার দেওয়া হবে এইরকম 1 আর এটাকে কটা ঘর করা হয়, 3টা। তাহলে এটা হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার থাকবে, এইখানে হচ্ছে উত্তর আর এইখানে বলো রাফ। ঠিক আছে? তাহলে আমাদের একটা রাফ করবো, এখানে উত্তরটা লিখবো এখানে। তাহলে রাফ করা যাক। তাহলে 25 ছিল, সেটা হয়েছে 28। দেখো এটা অনুপাতে আছে মানে নিশ্চয়ই এর সাথে একটা x ইন্টু আকারে থাকতে পারে। তাহলে 25x এটা হচ্ছে মূলধন আর ওর সবৃদ্ধি মূল হচ্ছে কত 28x। তো তোমরাই বলো না, এই 28x থেকে 25x বিয়োগ করলে ও সুদটা পাবো না। মূল টাকা ছিল 25x টাকা, ওর এখন হয়েছে কত 28x টাকা। তাহলে বাড়লো কত, সেটাই না সুদ টাকাটা। তাহলে সুদ টাকাটা বেড়েছে কত 25, এই 28 - 25 মানে 3x হন নাই। টাকা রাখিয়েছিল ক টাকা 25x টাকা। তাহলে বলো না ঐকিক নিয়ম থেকে তুমি পাইছো না নাই, 25x টাকায় বৃদ্ধি পেয়েছে কত 3x টাকা। তাহলে 1 টাকায় বাড়বে কত 3x/25x। তাহলে বলো না শতকরা বলেছে মানে 100টা বের করাতে হবে না। তাহলে 3x × 100 / 25x। বলো 100 কাটলো 4 × 25 100, 4 × 3 12%। কত হবে তাইলে? তাহলে অপশন বিতে ছিল 12%। কোন অপশন ছিল 12%? তাহলে উত্তরটা কেমন লিখবে? অপশন বি 12%। এইটা লিখবে। আমি দেখেছি তোমাদের অনেকের খাতাতে এই বি এর জায়গাটা লিখো নেই, শুধু 12% লিখে দিই। মানে কোন অপশনটা বটে সেটা তোমাকে বলতে হবে। বোঝা গেছে? একটা হয়ে গেল, যেই একটা হয়ে গেল সুন্দর করে আবার একটা তুমি লাইন টেনে দিবে। বোঝা গেছে? 1 নম্বরের কাজ শেষ। 2 নম্বর, তাহলে এইরকম একের 2 একের 2 এর প্রশ্নটা কি ছিল তাহলে এটা দেখা যাক এবারে। আচ্ছা, এই প্রশ্নটা বুঝতে অসুবিধা আছে কারো? বলা আছে কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ শূন্য হবে। ঠিক আছে? তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ জানি
ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটাকে কি বলা হয়? দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা রাপে যাই, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। বলছি একটা বীজ শূন্য হবে। তোমরা একটা জিনিস আমাকে বলো যে এর বীজ কটা পাবো সমাধান করলে? দ্বিঘাত সমীকরণের বীজ কটা পাওয়া যায়? ভেরি গুড, দুটা, তাই তো? তাহলে দুটা বীজের মধ্যে একটা শূন্য হতে হবে, এইটা বলা হয়েছে। তাহলে একটা শূন্য হতে গেলে এইটা কীরকম হতে হবে? তো এটা মনে রেখে নাও, তারপরে আমি দেখাচ্ছিও। এই সি এর মানটা যদি 0 হয়, সি মানে ধ্রুবকের মানটা যদি 0 হয়, তাহলে একটা বীজ শূন্য হয়। এটা মনে রেখে নিতে পারো, ঠিক আছে? যদি সি এর মানটা 0 হয় তাহলে একটা বীজ শূন্য হবে। তাহলে কীরকম সেটা দেখা যাক। দেখার জন্য আমরা রাফ করছি তো এখানে। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 0, দুটা না লিখে ইকুয়াল টু 0 করতে পারি কি নি? তাহলে এইখানে ধরো মনে করি সি সমান 0। তাহলে এইখানে বলো কি কমন যাবে? এক্স। তাহলে এক্স কমন গেলে কি বাঁচল? এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে বলো না এই এক্স, এই এ বি প্লাস বি, সরি এ এক্স প্লাস বি, এইটা এদিকে গেলে নিচে যাবে, আর 0/সামথিং মানে কি 0। তাহলে এক্স ইকুয়াল টু কী পালে বলো? 0 পালে না? তাহলে এক্সের একটা বীজ কী পাচ্ছি? 0। কখন? যখন সি সমান 0। সি এর মানটা যদি 0 হয় তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ 0 পাবো। এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট হতেই পারে, একটু গুরুত্ব দিবে। তাহলে অপশন সিতে ছিল, হ্যাঁ অপশন সিতে কী ছিল তাইলে? অপশন সিতে ছিল সি ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে বলো এটাও শেষ হইল, এটাকেও লাইন টেনে দিবে। এবারে 3-এরটা বলো, 1-2 বুঝতে অসুবিধা নাই তো কারো? 3-এ বলা হয়েছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা কয়টি? দুটা বৃত্ত পরস্পরকে ছেদ করে না, মানে দূরে দূরে আছে, তাহলে কটা স্পর্শক আঁকা যাবে কইটা থেকে? তাহলে একটু রাফ, দুটা বৃত্ত আমরা আঁকছি, ধরো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, তাহলে কটা স্পর্শক আঁকতে পারি? দেখো বলো বলো, 4টা। ভেরি গুড। কীরকম? এই হচ্ছে একটা গেল, এই একটা গেল, আর একটা এইরকম হবে, আর একটা এইরকম হবে। কটা? 4টা। তাহলে অপশন ডিতে ছিল এই অপশনটা, হ্যাঁ তাহলে অপশন ডিতে 4টি। বুঝতে পারা গেছে? এই রাফটা কিন্তু এইখানেই করে দিবে। দেখো রাফটা করলে তোমার অ্যান্সারটা দিতে তোমার কনফিডেন্স আসছে এবং টিচার তোমাকে ফুল মার্কস দিবে। এবং শুধু এই ফুল মার্কসটার জন্য আমি বলছি না, তুমি যদি এই প্রসেসে শর্টগুলো করে থাকো তাহলে বড়টা যখন তুমি করবে বা বড় প্রশ্নের উত্তরটা যখন খাতাটা টিচার দেখবে তখন কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক তুমি পাবে। এই জায়গাটা যদি এইভাবে করো তাহলে বাকিটা আর বলছি না, বাকিটা তোমরা বুঝতে পারছো। আর যদি কেউ শুধু এরকম লিখে একেরটা বি এর একটা 12%, 2-এরটা সি ইকুয়াল টু 0, তাইলে কিন্তু কিছু একটা সন্দেহ থাকছে না? হ্যাঁ ঠিক আছে, বলো 3 তো অসুবিধা নাই তো কারো? 1-4 নম্বর প্রশ্নটা ছিল সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে 2 থিটার মান কত? সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে 2 থিটা সমান কত? ঠিক আছে, সাইন থিটা সমান কস থিটা হলে 2 থিটা সমান কত? তাহলে তোমরা বলো সাইন থিটা সমান, বলো না সাইন এটা কি লেখা যাবে?
90 মাইনাস থিটা। তাহলে বলো না সাইন থিটা সমান সাইন 90 মাইনাস থিটা। তাহলে এটা তুলনা করতে হয়, কি করতে হয়? তুলনা করতে হয় যে সাইন থিটা সমান সাইন 90 মাইনাস থিটা। তাহলে সাইনের সঙ্গে সাইন ইকুয়াল বটে, আর এই থিটার সঙ্গে 90 মাইনাস থিটাটা ইকুয়াল বটে, তবে না সমান হয়েছে, নাহলে হয়তো সমান। তাহলে তুলনা থেকে আমরা কি পাবো? থিটা ইকুয়াল টু 90 মাইনাস থিটা, হন নয় বলো? হ্যাঁ, তাহলে এই মাইনাস থিটাটাকে এইদিকে আনলে কী হবে বলো না? 2 থিটা হবে কেন নেই, মানে প্লাস থিটা, আর এইটাও প্লাস থিটা হবে, তো প্লাস থিটা মানে 2 থিটা সমান কত ডিগ্রি? ওইটাই খুঁজেছেন। তাহলে কোন অপশনটা ছিল? অপশন ডিতে ছিল 90 ডিগ্রি। অপশন ডিতে 90 ডিগ্রি। বলো বুঝতে পারা গেছে? একের 5 বলা হয়েছে কোশ্চেনটা শুনবে, বুঝবে, উত্তর তোমরা মানে মুখে মুখে দিতে পারবে, তবু একটু রাফটা করে দিবে, নাহলে মাস্টার ম্যাডামরা কিছু খুঁজে পাবো। পাঁচ নম্বর কোশ্চেনটা ছিল একটি শঙ্কু ছবি মনে আছে? কেমন? বরের টুপি, কলার মোচা, আর মিস্ত্রিদের ওইটাকে কি বলে যেটাই দেওয়ালকে সোজা করে, কি বলে? সারুল। ওইটাও থাকে এইরকম। একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে ভূমির ব্যাসার্ধটাও ডবল করব আর উচ্চতাটাও ডবল করব। আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? আগের শঙ্কুর যেটা আয়তন ছিল সেটার তুলনায় এখন কত গুণ হবে? তাহলে এইটাকে যদি আমরা ব্যাসার্ধটা বাড়াই আর উচ্চতাটা বাড়াই তাহলে এইরকম হবে কি নয় বলো? তাহলে ধরে নিচ্ছি এইটার উচ্চতা ছিল h, আর এইটার উচ্চতা আমরা বলছি তাহলে কত? 2h, তাই তো? এইটার ব্যাসার্ধ ধরে নাও কত? ছোট হাতের আর, এইটার ব্যাসার্ধ ধরবো তাহলে 2r, তাই তো? এবারে বলো শঙ্কুর আয়তনের সূত্রটা কি বটে? শঙ্কুর আয়তন বের করা তো হবে, তো ইয়ার আয়তন আর ইয়ার আয়তনের অনুপাত চাইছি, বলো। ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ। ভেরি গুড। তাহলে দেখো এই ফার্স্টের যেটা শঙ্কু, তাহলে ওর আয়তন কেমন হবে? 1/3 পাই আর স্কোয়ার, মানে নিশ্চয়ই ছোটো আর এর স্কোয়ার, ইন্টু এইচ, তাই তো? এবারে বড়টার এদের দুজনের অনুপাতটা করলে আমরা বুঝবো যে কত গুণ আছে। তাহলে এখানে অনুপাত চিহ্নটা দিয়ে দিচ্ছি। তাহলে এটাও হবে না 1/3 পাই আর স্কোয়ার, মানে এখানে আরের জায়গায় কত লিখবো? 2r এর স্কোয়ার, ইন্টু এইচের জায়গায় কত লিখবে? 2h। এটা তো 2h বটে। তাহলে বলো অনুপাত মানে কি হবে? 1/3 পাই, এটা ক্যান্সেল হলে আমাদের এখানে আর স্কোয়ার এইচ অনুপাত এইখানে 2 দুগুণে 4 আর স্কোয়ার 2h, তাই তো? তাহলে দেখো এইখানে আর স্কোয়ার এইচ যদি চলে যায় তাহলে এদিকে বাঁচছে 1 আর এদিকে বাঁচছে 4 দুগুণে 8। তাহলে বলো না কী অনুপাতে পরিবর্তন আছে? কগুণ হবে? এইটা 1 হলে এইটা কত হবে? 8, এটা 10 হলে এইটা 80, ইয়াকে 10 দ্বিগুণ করলেই হবে 10 দ্বিগুণ। তাহলে আমাদের অপশন ডিতে ছিল 8 গুণ। অপশন ডিতে 8 গুণ। এইটাই সমস্যা হয় তোমাদের পরীক্ষার হলে। ফর্মুলাটা সবাই জানো,
ফর্মুলাটা থেকেই বলো এটা বার হইল না, বার হইল না। তাহলে ফর্মুলাটা থেকেই যদি বার হয় তো ফর্মুলাটাকে তোমাকে তো অ্যাপ্লাই করতে জানতে হবে, এবং কোয়েশ্চানটা যদি তুমি বুঝতে পারো আর ফর্মুলাটা তোমার ধারণা থাকে তাইলে তোমার আর অসুবিধা নেই। কি বলা হয়েছে, ইয়ার আয়তনের থেকে ইয়ারটা কত গুণ, তাহলে তুমি সোজা ইয়ার আয়তন বার করো আর ইয়ার আয়তন বার করো, তারপরে দেখে নাও যে ইয়ার কত গুণ বটে, তো তো কী হচ্ছে 8 গুণ হয়ে যাচ্ছে। ঠিক। 6 নম্বর প্রশ্ন আছে রাশিবিজ্ঞান থেকে। রাশিবিজ্ঞানে বলা হয়েছিল 2,8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা নির্ণয়ের শর্ট কোয়েশ্চান থাকে আর থাকবে। মধ্যমা নির্ণয় কত টাইপের পাচ্ছি আমরা, কি কি? একটা হয় যুগ্ম আর একটা হয় অযুগ্ম, তাহলে 4 হয়ে গেল। 2 রকম, মানে যুগ্ম থাকলে একরকম আর অযুগ্ম থাকলে একরকম। 1 মিনিটে এইটা শিখে যাবে, যদি ভুলে গেছো তো তাও দেখে নাও। আঙ্গুল কটা আছে, তাহলে যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম। মধ্যমা মানে মাঝে কে আছে এই জিজ্ঞেস করা হয়, মধ্যমা মানে মাঝে কে আছে। তো বলো না 5টা আঙ্গুলের মধ্যে মাঝে কে আছে, এই আঙ্গুলটা কত সুন্দরভাবে পালি, 1 2 3, 1 2 3, এই 3 নম্বর আঙ্গুল, এইটা হচ্ছে মাঝে। যদি আমি 4টা আঙ্গুলের মধ্যে বলি মাঝে কে আছে, কে আছে মাঝে? এই 2টার গড়টা, 2টা নিলে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2টার কি করব, গড় করব। তাহলে আমাদেরকে দেখতে হবে যে প্রশ্নটাতে দিয়েছে তার মধ্যমা বার করার আগে ফার্স্ট কাজ কি ছিল বলো, ছোট থেকে বড় আকারে সাজানো। ফার্স্ট কাজ হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজানো। তাহলে ছোট থেকে বড় আকারে সাজানোর পরে আমরা দেখব যদি জড় সংখ্যক থাকে তাহলে মাঝের 2টাকে নিয়ে গড় করব, আর যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে মাঝে যেটা আছে সেইটা। তাহলে মাঝে মানে কি, সেই n/2, মনে আছে n/2 তম বটে একটা। যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে n/2 তম, n + 1/2 তম, n + 1/2 তম। যেমন এটা 5টা আঙ্গুল আছে, তাহলে আর মাঝে কে আছে, n + 1 মানে 5 + 1 মানে 6/2 মানে কত, 3। তো 3 নম্বর আঙ্গুলটা 1 2 3 এই হবে মাঝে, বুঝা গেল। এবারে যদি বলা হয়তো এই 4টার মধ্যে কে মাঝে আছে, তখন কি বলা হয়েছিল, n/2 + n/2 + 1 হোল ডিভাইডেড বাই 2 তম, মানে n/2 মানে 4-এর অর্ধেক 2 এইটা, আর n/2 + 1 মানে 2 যুক্ত 1 মানে 3 এইটা। এই দুজনের যোগ, আর যোগফলটাকে কত দিয়ে ভাগ, 2 দিয়ে, যেটা পাবো সেইটা হবে আমাদের মধ্যমা। চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে নেবে, তারপরে অসুবিধা হলে ওই চ্যাপ্টারে যদি আলোচনা করব তখন সেটা হয়ে যাবে। তাহলে বলো অনেকগুলো ডাটা দিয়ে আছে, এই ডাটাগুলোকে ফার্স্ট কাজ কী করতে হবে বলো, ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তো কোয়েশ্চেনটা কেমন ছিল, 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6। তাহলে এটা সাজাতে গেলে দেখো 2টা 2 আছে, তাহলে ফার্স্টে আসবে না 2টা 2, তাহলে 2, 2। তারপর আছে 3 আছে একটা, তো বলো তারপর 3 পালি, তারপর 3-এর পরে 5 পাচ্ছি 2 বার, তারপর 6 পাচ্ছি 1 বার, তারপর 8 পাচ্ছি 2 বার, তারপর 9 পাচ্ছি 1 বার। বলো এর মধ্যমা কোনটা, তাহলে আগে বলো আছে কটা, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে বিজোড় সংখ্যক আছে। তাহলে বিজোড় সংখ্যক হলে কি বললাম, n + 1/2, তাহলে 9টা আছে। তাহলে 9 যুক্ত 1 কত হইল, 10। তাহলে 10/2 মানে
5তম, 5টা নয়, আমরা এখান থেকে 5কে উত্তর বলতে পারি নাই। 5 নম্বর সিরিয়ালে যে আছে তাকে বলবো মধ্যমা। সে কে বটে সেটা আমরা দেখা যাক। তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। দেখো 5এ এলো, কিন্তু কনসেপ্টটা যদি ঠিক না রাখো তো গন্ডগোল হতে পারে। কেন গন্ডগোল হতে পারে? হতে পারতো যে এইখানে 3টা 5 বার থেকে যেত, তো 5 নম্বরে যে থাকবে সে হইল তোমার মধ্যমা এই অঙ্কটার জন্যে। সে 5 বটানো 6 বটানো 8 বটে, ওটা নিয়ে তোমার চাপ নাই। মধ্যমাকে যে মাঝে আছে সে মধ্যমা। তাহলে কে মাঝে আছে? আচ্ছা না, এখানে মাঝে দেখো, ইয়ার এদিকে আছে কটা? 4টা, আর এদিকেও আছে 4টা। তোমাকে এইটা খোঁজা হয়েছে যে মাঝে কে আছে। কখনো এটা ওই 5 মানে 5টা, আর সংখ্যাগুরু মানটা কেমন বের করাতে হয়? দুটার মধ্যে একটা পরীক্ষাতে কিন্তু মাঝে মাঝেই, মানে মাঝে মাঝে নাই কি বলে, পুরাটাতেই হয় এইখান থেকে নাহলে ওইখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন দেখা পাবেই। সংখ্যাগুরু মান ওকে ছোট থেকে বড় আকারে সাজাবে, যেটা বেশিবার আছে সেইটা হয় সংখ্যাগুরু মান, যেটা বেশিবার আছে সেটা হয় সংখ্যাগুরু মান। ঠিক বুঝতে পারা গেছে? তাহলে অপশন কোনটা ঠিক ছিল এটার? 5 ডি এরটা। ঠিক আছে, এটা আমাদের কোনটা ছিল? 6এরটা, তাই তো? এটা 6টা এমসিকিউগুলো হলো। এইবারে কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। প্রশ্নটা শুনে বুঝো। কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে, দেখো মূলধনটা সেম আছে, সুদের হারটাও সেম আছে, ড্যাশ বছরের, ড্যাশের জায়গায় আমাদেরকে বছর বসাতে হবে, ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। ক বছরে সরল সুদলে য টাকা পাওয়াই, চক্রবৃদ্ধি সুদলেও তো টাকাই পাওয়াই। বলো। হ্যাঁ, কি 2 বছর বলছো আর কেউ? দেখো তাইলে আমি একটু ক্লিয়ার করে দিই, সরল সুদ কোনটা আর চক্রবৃদ্ধি সুদ কোনটা। তাহলে আমরা একটু আলোচনা করছি সরল সুদ কোনটা আর চক্রবৃদ্ধি সুদ কোনটা, তাই তো? তো দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এইটা জানার জন্যে আমাদেরকে ব্যাংকের একটু কনসেপ্টটা জানতে হবে। ব্যাংকে টাকা রাখে লোক না, তো ব্যাংকে টাকা রাখলে কি হয়? টাকাটা বাড়ে। কি জন্য বাড়ে? কারণ তুমি ওকে টাকাটা রাখতে দিয়েছ, তার জন্যে ও কি করেছে, সেই টাকাটা কাজে লাগাইছে, কাজে লাগার জন্য তোমাকে একটা কিছু বাড়তি টাকা দিবে। তো ব্যাংক দুটা সিস্টেমে তোমাকে টাকাটা দিতে পারে, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো একদম সহজ ভাষায় তোমরা যেটা মনে রাখতে পারো, সরল সুদ মানে তুমি যে টাকাটা জমা দিয়েছ শুধু সেই টাকাটার সুদ পাবে। আরেকবার বলছি, তুমি যে টাকাটা জমা দিয়েছ তুমি যত বছর রাখবে রাখো, শুধু সেই টাকাটার সুদ পাতে থাকবে। ধরো তুমি দিয়েছ 100 টাকা, কত টাকা? 100 টাকা। তাহলে ওই 100 টাকা সুদ পালে, পরের বছর ফের আরও ওই 100 টাকার সুদ মানে যা হইলো সেইটা যুক্ত হইলো, ফের পরের বার ফের ওই 100 টাকা সুদ যুক্ত হইলো, ফের পরের বার তুমি যতই বছর রাখবে ওই 100 টাকার হিসাবেই সুদটা তুমি পাতে থাকবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে তুমি 100 টাকা রাখলে, এবারে সুদ দিল ধরো 5%, কত পার্সেন্ট? 5%, মানে 100 টাকায় 5 টাকা। তাহলে তুমি ধরো তুমি আর তোমার ভাই বা তোমার বোন, তোমরা কি করেছ, দুজনে 200 টাকা জমা রাখলে ব্যাংকে, ঠিক আছে? একজন রেখেছ কি বলে সরল সুদে আর একজন রেখেছ চক্রবৃদ্ধি সুদে। তো ধরো তোমার নাম হচ্ছে এ আর তোমার ভাই বা বোনের নাম হচ্ছে বি। তাহলে তুমিও রাখলে 100 টাকা, তোমার ভাই বা বোনও রাখলো 100 টাকা, তাই তো? তাহলে তুমি রেখেছ, এটা তুমি হচ্ছে সরল সুদে রেখেছ। কি সুদে? সরল। আর তোমার ভাই বা বোন রেখেছে চক্রবৃদ্ধি সুদে, ঠিক আছে? টাকা জমা দিলে,
যেই 1 বছর পূর্বে বলো সুদ পাবে না। তাহলে দেখো আমরা ধরে নিছি সুদের হারটা হচ্ছে 5%। কত আছে? 5%। আর এই মূলটাকে তো পি বলছি, হ্যাঁ। তাহলে 5%। বলো যেমনি 1 বছর কমপ্লিট হবে তখন তোমার এই 100 টাকাটা বলো 105 টাকা হবে না নাই হবে? হবে। ভাইয়ের কিন্তু দেখো চক্রবৃদ্ধি সুদে বটে, তাই তো? তাহলে ইয়াকেও 5% সুদ দিতে হবে। তাহলে 1 বছর কমপ্লিট হলে বলো ইয়াকেও 105 টাকা দিতে হবে না নাই হবে? দিতে হবে। টাকা থেকে গেল, তোমরা টাকাটা কেউ তুললে নেই। আবার সেকেন্ড বছরে আবার সুদ কালেকশন মানে হবে, ক্যালকুলেশন হবে। তো যখন সুদ ক্যালকুলেশন হবে তোমার সরল সুদ মানে তোমার ওই 100 টাকার হিসাবেই সেকেন্ড বছরে তুমি টাকা পাবে। 100 টাকার হিসাবে মানে ঘুরাই 5 টাকা সুদ পাবে। কত সুদ পাবে? তাহলে আগের 105 আর এখনের 5 মানে তোমার টোটাল হয়ে গেল কত? 110, বুঝল না? কিন্তু তোমার ভাইয়েরটা যখন ক্যালকুলেশন হবে তখন ক্যালকুলেশন হবে 105 টাকার হিসাবে। বোঝা গেল জিনিসটা? আবার বলছি, শুধু মূলধনটার হিসাবে সরল সুদ ক্যালকুলেশন হয়। তুমি যেটা জমা দিয়েছিলে, যেটা সুদ দিয়েছিলে ওটা তুমি তুললে না নাই তুললেও দেখবে নাই। ও বলল আমি তো তুলতে মানা করিনি, তুমি তুলে নাও। তাহলে এইটাকে বলা হচ্ছে সরল সুদ। শুধু তুমি ওই 100 টাকারই সুদ পাবে, পরের বছরে ফের আর 5 টাকা পাবে, ফের পরের বছর আর 5 টাকা পাবে, পাবে না? কিন্তু তুমি দেখো তোমার ভাই যে চক্রবৃদ্ধি সুদে দিয়েছে 100 টাকায় পেয়েছিল ক টাকা? 5 টাকা। 100 টাকায় পেয়েছিল সুদ 5 টাকা। পরের বছর ও ক্যালকুলেশন হবে কত? 105। তাহলে বলো না 5 টাকার বেশি পাবে না নাই সুদটা? 100 টাকায় পাওয়াই 5 টাকা, তো 105 টাকায় তো কিছু বাড়বে। তারপরের বছর এই টোটাল যে টাকা হবে সেই টাকাটার হিসাবে সুদটা আর হিসাব হবে। তারপরের বছর কি হবে? এই যে টোটাল টাকা মানে সুদ টাকাটা ওর মূলে ঢুকে যাচ্ছে, এইটাকে বলছি চক্রবৃদ্ধি সুদ। আর সুদ টাকাটা ফেলাই থেকে যাচ্ছে, শুধু মূল জিনিসটা হিসাব নিয়ে নিয়ে চলবে, এইটাকে বলা হচ্ছে সরল সুদ। আশা করি কিছুটা বুঝেছো, তাই তো? এইবার আমি কোয়েশ্চেনটা পড়ছি, তোমরা আমাকে উত্তর দিবে, হ্যাঁ না? কোয়েশ্চেনটা এইবারে পড়ছি। কোয়েশ্চেনটা বলা হয়েছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা একই হবে ক বছর পরে? সরল সুদলে য টাকা মানে বাড়তি পাচ্ছে, চক্রবৃদ্ধি সুদলু তো টাকাই বাড়তি পাচ্ছে। ক বছর পরে? 1 বছর পরে, ফার্স্টের বছরে। বলো, কারণ ফার্স্টের বছর ইয়ারও ওই টাকাটাই ছিল, ইয়ারও ওই টাকাটাই ছিল, কিন্তু সেকেন্ড বছরে এই তো আগাই গেল, তোমার আগাইল না, কারণ ইয়ার সুদটা যায় নিয়ে মূলের সঙ্গে অ্যাড হয়ে গেল, আর তোমার কিন্তু ওই শুধু মূলটা 100 থেকে যাচ্ছে, দেখছে না? তাহলে 1 বছরে, ক বছরে? 1 বছরে। তাহলে এটা হলো ভারতের বিখ্যাত গণিতজ্ঞ শ্রীধর আচার্য মহাশয় দুটো আলাদা আলাদা বই লিখেছিলেন। একটা ছিল পাটিগণিতের আর একটা ছিল বীজগণিতের। কিন্তু পাটিগণিতের বইটা যদিও পরে পুনরুদ্ধার করা গেছে, বীজগণিতের বইটা কিন্তু উদ্ধার করা যায় নাই। প্রচুর নতুন নতুন এইরকম ফর্মুলা ছিল তাতে। পরবর্তীতে অনেক কাল পরে দ্বিতীয় ভাস্করাচার্য নামে একজন, তিনি তার বইয়ে লিখেছিলেন শ্রীধর আচার্যের এই ফর্মুলাটা। সেইখান থেকে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করছি, বুঝতে পারছো? মানে শ্রীধর আচার্য যে ফর্মুলাটা বানাইছিলেন, সে যে মানে তিনি যে বইটাতে লিখেছিলেন সে বইটা আমরা পাই নাই। শঙ্করাচার্য যে বইটা থেকে মানে যে বইটাতে উল্লেখ করেছিলেন যে এটা শ্রীধর আচার্যের ফর্মুলা, আমরা সেইখান থেকে নিয়ে কাজ চালাচ্ছি। ওই বইটা খুঁজে পাওয়াই নেই। কেউ খবর পালে একটু জানাবে না? এটা ইতিহাসে যারা সেই প্রত্নতাত্ত্বিকের কাজ করে তারা এইগুলো অনেক সময় উদ্ধার করতে পারেন। তো যাই হোক, আমরা এইটা একটা দ্বিঘাত সমীকরণ বটে কি নেই বলো? দ্বিঘাত সমীকরণের মানে কাঠামোটা হচ্ছে ax² + bx + c = 0। এ কি, বি কি, সি কি, এক্স কি, এগুলো জানো সবাই। না জানলে যারা পরে জানবে, ঠিক আছে? যারা নতুন বেঁচে আছো 10-এর তারা পরে জানবে, যারা আছো পুরানো তারা জানো, ঠিক আছে? এইখানে আমরা বলছি
এক্সের স্কোয়ার আছে তো হাইয়েস্ট পাওয়ার কত আছে 2, তাহলে এক্সের কটা মান পাবো দুটা, আর এক্সের দুটা মান পাওয়া মানেই হচ্ছে এক্সের বীজ আছে এখানে কটা দুটা, এক্সের বীজ আছে কটা দুটা, ওই মানগুলোকেই বলবো আমরা বীজ। ঠিক আছে, তো এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে সমাধান করতে একটু ঢের বেশি খাটতে হয়, যারা যারা করেছো তারা জানো খাটতে হয় না। তো শ্রীধর আচার্য ভাবলেন এত কেন খাটবো, ডাইরেক্ট এক্সের মান বাইর করাবো। কীরকম ডাইরেক্ট এক্সের মান বাইর করাবো, এই ফরম্যাটটাতে বি এর মানটা এনে এইখানে বসাও আর বি এর স্কোয়ার করে এইখানে বসাও, ফরকে এমনি বসাই লাও, এ এর জায়গায় এর মান বসাই দাও আর সি এর জায়গায় সি এর মান বসাই যাও, আর নিচে 2 বসাই এর জায়গায় এর মান বসাই দাও, ক্যালকুলেশন করে দাও, প্লাস নিয়ে গেলে একটা উত্তর পাবে, মাইনাস নিয়ে গেলে আরেকটা উত্তর পাবে, এক্সের দুটা ভ্যালু শেষ। কত দামি সূত্র ওটা বুঝতে পারছ? হ্যাঁ, নাহলে এটাকে তোমাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে করে যায় নিয়ে সেই ওই এইটা ইন্টু এইটা সমান 0 হলে হয় এইটা সমান 0, না হয় এইটা সমান 0। অনেক সময় দেখা যায় তোমার মিডিল টার্ম ফ্যাক্টর হবে কেই নেই, তখন তোমার শেষ ভরসা কার সূত্র? শ্রীধর আচার্যের সূত্র। বুঝা গেছে? এইবারে আমরা আসি এইখানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যটা দিয়ে নিয়ে আমরা অনেকগুলো শর্ট কোয়েশ্চেন মাধ্যমিকে অ্যাটেম্প করতে পারব। তাহলে এই ফর্মুলাটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে নিশ্চয়ই এখান থেকে শর্ট কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণই হবে না? তো এই রুটের ভিতরে যেটা থাকে বি স্কোয়ার মাইনাস 4ac, এইটাকে বলা হয় নিরূপক। কি বলা হয়? নিরূপক। তাহলে নিরূপকের মান কি? বি স্কোয়ার মাইনাস 4ac। কথায় আছে রুটের ভিতরে। কেন এটাকে আমরা নিরূপক বলবো, কি বলতে পারবে? নাম তো বলা হলো, একে বললাম নিরূপক। কেন নিরূপক বলবো? এইটাকে নিরূপক বলার কারণ হচ্ছে এই রুটের ভিতরে যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে এইটার উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে এক্সের মান বাইরে সম্ভব বটে কি সম্ভব নয়। যদি সম্ভব বটে তাহলে একই হবে, ন আলাদা হবে, ন শূন্য হবে, ন বারেই হবে নাই। সেটা কোনটা দেখে বলে দিতে পারবে? এই বি স্কোয়ার মাইনাস 4ac। এক্ষুনি 1 মিনিটের মধ্যে ওটা শিখে যাবে, 1 মিনিটের মধ্যে। মানে তোমাকে ক্যালকুলেশনও করতে হবে না, ক্যালকুলেশনের আগেই তুমি বুঝে যাবে যে এই সমীকরণটা সমাধান যোগ্য বটে কি নাই। এমন হতে পারে এমন একটা সমীকরণ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে যার কোনো এক্সের মানেই খুঁজে পাবে না, ইনফিনিটি, অসংজ্ঞাত, চলতেই থাকবে, কবও ভ্যালু পাবে না। এটা হতে পারে। অথবা হতে পারে পাবো এক্সের দুটা বীজ, কিন্তু দুটা বীজ কিন্তু একই নয়, আলাদা আলাদা। একটা হয়তো 5 তো একটা নয়, বীজ দুটা কিন্তু একই নয়। অথবা এমন হতে পারে যে দুটা সমান, এক্সের বীজ দুটাই কি সমান, বা হতে পারে 0। এগুলো আমরা বুঝতে পারব। এইবারে তোমরা দরকার এক কাজ করো, চলে যাও ওই 24 নম্বর পাতাতে তোমাদের বইয়ে। এখান থেকে কিন্তু একটা শর্ট কোয়েশ্চেন সাধারণত সিলেক্ট হয়েই থাকে। পেয়েছ? দেখো এই যেটা 16তে আছে, বি স্কোয়ার মাইনাস 4ac কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের কী বলা হবে? তাহলে নিরূপক। কি বলা হবে? নিরূপক, তাই তো? বি স্কোয়ার মাইনাস 4ac কে কী বলা হবে? নিরূপক। দেখো এইখান থেকে আমরা কি পাচ্ছি, এর মান কিন্তু কখনো 0 হবে না। একটু এইটা লক্ষ্য করে নাও, এর মান কখনো 0 হবে নাই। যদি এর মান 0 হয়ে যায় তাহলে 2 × 0 মানে 0। আর কারণ নিচে 0 মানেই তো টোটালটা ইনফিনিটিভ, কারণ নিচে 0 মানেই টোটালটা ইনফিনিটিভ। তাহলে এর মান কখনো 0 হবে না। যদি না 0 হয় তাহলে দেখো 1 নাম্বার কন্ডিশন বলা হয়েছে বাস্তব আর সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 হবে। এই বি স্কোয়ার মাইনাস 4ac এইটা 0 হবে, মানে হচ্ছে ইয়ার যত ভ্যালু হবে যদি এদের তত ভ্যালু হয় তাহলে না এটা 0 আছে। তাহলে এইটা যদি 0 হয় তখন কীরকম মান পাবো? বাস্তব পাবো এবং সমান হবে, বীজগুলো কী হবে? সমান হবে। যদি সেটা না হয়ে
বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা জিরোর থেকে বড় হয়, দেখো নিচের লাইনটায় যেটা বলছে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি জিরোর থেকে বড় হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা জিরোর থেকে বড় হয়, বড় মানে ধনাত্মক হবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোলে বড় মানে 1 2 3 4 এইগুলো, তখন কি হবে বাস্তব হবে এবং মানগুলো অসমান হবে। কেমন হবে? বাস্তব এবং অসমান। তারপরেরটা দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি জিরোর থেকে ছোট হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি জিরোর থেকে ছোট হয়, দেখো জিরোর থেকে ছোট, বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর থেকে ছোট বলো মানে কি হচ্ছে -1 -2 -3 এরকম বটে না? তো তোমরাই বলো রুটের ভিতরে মাইনাস আসা মানে কি? ওকে আর আমরা সমাধান করতে পারব? রুটের ভিতরে যদি মাইনাস এসে গেল তাহলে সেটা কিন্তু মানে আর তোমার বাস্তব সংখ্যাতে থাকছে না, তো তখন সেটা কি হয়ে যাচ্ছে, কোনো বাস্তব বীজ পাবো না, কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে বলো না এই জন্যে ইয়াকে কি নাম দেওয়া হলো বলো? নিরূপক। এইটা দেখেই আমরা বুঝতে পারবো যে এটা সমাধানযোগ্য কি নাই, এবং এক্সের মানটা আমরা কি পাবো, মানে একই পাবো না আলাদা আলাদা পাবো না পাবোই নাই। বলো যদি জিরো হয় এই নিরূপকের মান, তখন কি বললাম? সমান হবে এবং বাস্তব হবে। যদি জিরোর থেকে বড় হয় মানে ধনাত্মক, তাহলে বাস্তব হবে এবং অসমান হবে। আর যদি জিরোর থেকে ছোট হয় অবাস্তব, আর মানের কোনো মানে বালাই থাকছে না। বুঝা গেছে? তাহলে এইটাকে কি বলা হলো? নিরূপক। আর এই ফর্মুলাটা কার ফর্মুলা? শ্রীধর আচার্যের ফর্মুলা। বুঝা গেছে? এইবারে কোশ্চেনটা বলছি। হ্যাঁ, কোশ্চেনটাতে বলা হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বি স্কোয়ার সমান 4ac হলে বি স্কোয়ার সমান 4ac যদি হয় তাহলে বলছে বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে। হ্যাঁ, বি স্কোয়ার আর 4ac বলছে ইকুয়াল আছে, সমান সমান আছে। তাহলে বি স্কোয়ারের যত মান 4ac ততই মান। তাহলে বলো না এটা যদি মানে 20 হয় তাহলে এটাও 20, তাহলে 20 - 20 মানে 0। তাহলে ওই নিরূপকের মান 0 হলে কি হয়? বাস্তব এবং ড্যাশ দিয়েছে, ওই দিন কী লিখতে হবে? সমান। এইটুকুই কাজ আছে। ক্লিয়ার? 2-এর 3 নম্বর প্রশ্নটা ছিল দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি ড্যাশ হবে। মানে একটা ত্রিভুজ আছে ধরো এত বড়, এইটা বটে 5, এইটা বটে ধরো 5, এইটা বটে ধরো 5। এবার এইটা হইলো যাও, আচ্ছা ঠিক আছে, একটা বড় করা হইলো। এইটা হইলো ধরো 10, এইটাও আছে 10, এইটাও আছে 10। তাহলে ত্রিভুজ দুটাকে কি বলবো বলো না? কি ত্রিভুজ বলবো? হ্যাঁ হ্যাঁ, সমবাহু বলা হতে পারে। আর কি বলা হতে পারে? আচ্ছা ধরো ওইরকম না বললে তাহলে তুমি সমবাহুটাকে করতে পারবে না। আমি এটাকে বলছি এক্স, হ্যাঁ এটাকে বলছি ওয়াই, আর এইটাকে বলছি জেড। তাহলে এইটাও হইল এক্স, এইটাও হচ্ছে ওয়াই, এইটাও হচ্ছে জেড। এইটা হচ্ছে 2x, এটা হচ্ছে 2y, এটা হচ্ছে 2z। এইবারে বলো এখন কি তুমি আর এটাকে সমবাহু ত্রিভুজ বলতে পারবে? 2x 2y ভিন্ন ভিন্ন বটে। তো প্রশ্নটা এই রকম বলেছিল দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে, সমানুপাতে মানে এটা x হলে এটা 2x, এটা y থাকলে এটা হতে পারে তো 3y, কিন্তু y এর সঙ্গে গুণ আকারে থাকবে, এটা z এর সঙ্গে গুণ আকারে থাকবে। তাহলে এটা সমবাহু ত্রিভুজ নয়। ঠিক আছে? এইটা কি হবে, তোমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে কোণগুলা কিন্তু সমান থাকছে না নাই বলো? থাকবে কেন নাই? কারণ একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180। সে ছোট ত্রিভুজের কত আর বড় ত্রিভুজের? তাহলে এইটাকে কি বলবো আমরা? সমকোণী নাই, সদৃশ কোণী।
কি বলবো, সদৃশ কোণী, মানে এই কোণটা যত আর এই কোণটা ততই। বুঝা গেল? ছিল 4-এরটা, 2 আর 4। দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/x। এক্সের মানটা 1-এর থেকে বড়, এক্সের মানটা 1-এর থেকে বড়। কেন 1-এর থেকে বড়? কারণ 1/1 হলে এটা 1 হয়ে যাচ্ছে না। তো তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী হয়, 1 হয়। কিন্তু এইখানে একটু আলাদা আছে, এই জন্য বলে দিয়েছি এক্সের মানটা কী বটে, 1-এর থেকে বড় বটে। হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান কত, এইটা আমাদেরকে বার করাতে হবে। তাহলে একটা জিনিস এইখানে আমরা জানি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত দিয়ে আছে, 1/x। এটা দেওয়া আছে, কে দিয়েছে, প্রশ্নটাতেই দিয়ে দিয়েছে। আর একটা জিনিস আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত, 1। এটা জানি, এটা মূল ফর্মুলা বোর্ডে ওই চ্যাপ্টারটা। সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। আর এইখানে দিয়ে দিয়েছে একটা জিনিস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/x। এইবার আমাদেরকে দেখো এইটা খোঁজা হয়েছে, তাই তো? তাহলে এইটা খুঁজেছে মানে এইটা আর এইটাকে কাজে লাগাই আমরাকে এটা বার করাতে হবে। তো দেখো একটু আমরা সাজায় লিখছি, জানো, যেটা এটা আছে এটাকে একটু সাজায় লিখছি। কেমন বোর্ডে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এইটার মানটা চাই। এইটাকে আমরা লিখা যাক সাজায় নিয়ে, cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। বলো, চাইরেই হইল না? ঠিক আছে, একটা ফর্মুলা দেখা পাচ্ছ বীজগণিতের, এ স্কোয়ার মাইনাস কী বটে ফর্মুলাটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বিশ্বব্রহ্মাণ্ডের সবলে সহজ সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে বলো এ প্লাস বি মানে এইটা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর একটা কী বলো, এইটা মাইনাস এইটা, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কারো বুঝতে অসুবিধা আছে নাই তো? এইটাকে ভাবছি এ আর এইটাকে ভাবছি বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবারে তোমরাই বলো না উপরে আমরা কার কার মান জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কত? তো এইটা বটে না, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তাহলে ইয়ার বদলে কি লিখতে পারবো, 1 ইন্টু ওঠানো নাই। আচ্ছা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত ওঠে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কত ওঠে, কথা পালি দিয়াই আছে। তাহলে বলো না 1 ইন্টু 1 মানে 1 আর নিচে কত, তাহলে কত হলো এটা, হলো 1/x। এটাই অ্যান্সার হবে না? নাই, খুব কঠিন আছে। একটা মূল ফর্মুলা যেটা আছে ওই চ্যাপ্টারে, সেই মানে ওই ফর্মুলাটা কাজে লাগছে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাজে লাগলো। মানটা বসাই দিলেই কাজ শেষ। দেখো বুঝতে কোনো অসুবিধা থাকলে বলতে পারো। 2 আর 5-এরটা, হ্যাঁ 2 আর 5, 2 আর 5-এর প্রশ্ন আছে, একটি নিরেট অর্ধগোলকের সমতল তলের সংখ্যা কটা? একটা নিরেট অর্ধগোলকের সমতল তল কটা আছে? নিরেট মানে হচ্ছে ফাঁপা নাই, ভর্তি বটে। একটা গোলক ভাবো, সেই গোলকটা ভর্তি বটে, ফাঁপা নাই। সেই গোলকটা অর্ধগোলক বটে। তাহলে ওর মানে প্লেন তল কটা পাচ্ছ, মানে সমতল তল কটা পাচ্ছ? জোরে বলো। একটা। ঠিক বললো? বাহ,
ভেরি গুড, এই তো 1 নম্বরের এখন 10 না উঠতে উঠতেই নিয়ে নিল। হ্যাঁ, এটা 2017 সালে এসেছিল। মানে যদি একটা গোলক থাকে, ধরো একটা বল বটে, বলটা কিন্তু ফাঁপা নাই ভিতরে, তাহলে এইটাকে যদি আমরা কাটে দিই তাহলে বলো না নিচটা এইরকম একটা জায়গা পাবে কি নেই? এই তলটাই না প্লেন থাকবে, বাকি যেটা ওয়াল আরও সহজ ভাবুন, একটা আপেল গোল আছে, সেই আপেলটাকে যদি আমরা কাটি তো প্লেন তল কটা পাবো, মানে সমতল তল কটা পাবো? একটাই পাবো, পাবো তো? এটাই ছিল প্রশ্ন, 1 লিখলেই 1 নম্বর। এখানে প্রশ্নটা ছিল x1 x2 x3 ... xn, এই n সংখ্যক সংখ্যার গড় x বার হলে কে x1 কে x2 কে x3 ... কে xn এর গড় কত? ঠিক আছে, মানে x1 x2 x3 ... xn ওর এটা কটা সংখ্যা আছে? n সংখ্যক। কতগুলো আছে? n সংখ্যক, এবং এদের গড়টা বলা হয়েছে x বার দিয়াই আছে। ঠিক আছে, x বার দিয়াই আছে, তাহলে কে x1 সবার সঙ্গে যদি একটা করে কে যোগ মানে হয় ইন্টু গুণ আকারে আসে, তখন বলছে তার গড়টা কী হবে। তো মনে রাখার জন্য বলে দিছি, সবার সঙ্গে মানে ওই গড়টার সঙ্গেও একটা কে গুণ হয়ে যায়। মানে ক্যালকুলেশন কিভাবে করা আছে একটু বড় আছে, আমি আরও শর্টে খাটে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এমনিতে ওর গড়টা কত বটে? x বার। গড়টা কত বটে? x বার। কার? ওই x1 x2 x3 ... xn এদের গড়টা কত বটে? x বার। এখন তোমাকে প্রশ্ন করেছে কি কে ইন্টু x1 কে ইন্টু x2 কে ইন্টু x3 ... কে ইন্টু xn এর গড় কত তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো একদম ইজিভাবে দেখে নাও, সব ডালে একটা তুমি কে কমন নিয়ে নাও, মনে মনে ভাবো, তাহলে কী হবে? x1 প্লাস x2 প্লাস x3 আসবে কেন? তাদের গড়টা তুমি কত পাচ্ছ? x বারেই পাচ্ছ না নেই, তাহলে কে ইন্টু x বার কী হবে? কে ইন্টু x বার। ক্যালকুলেশন কীভাবে করা আছে সেটা ডেসক্রিপশানে যেটা আমি পিডিএফটা দিব সেখান থেকে তোমরা পুরাটাই দেখে নিবে। হ্যাঁ, এটাই ছিল 2-এর লাস্ট অঙ্ক। এবারে 3 নম্বরে চলে যাব। তো 3 নম্বর অঙ্কগুলো আমরা আজকে আর শুরু করছি নি। হ্যাঁ, মানে আমি টোটালটা দিব 90 নম্বরেরই, সবটা সমাধান সমেত থাকবে। 2017 সালে যতগুলো প্রশ্ন এসেছিল অঙ্কের সেটা দেখবে, দেখে নিয়ে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তখন সেটা হয় কমেন্টে লিখবে, নাহলে খাতায় লিখবে, এবং পরের দিন ক্লাসে আসছো তখন ওইটা নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে?